Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের ৪৫তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইট এপিসোডে যার কাছ থেকে আমরা ঘটনা পেয়েছি এবং যেই ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, তো তার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদ, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ইতোমধ্যে তাহমিদের বেশ কিছু ঘটনা আপনারা শুনেছেন। আপনারা অনেকেই তাহমিদের পাঠানো ঘটনাগুলো পছন্দ করেছেন। তাহমিদের পাঠানো ঘটনাগুলোর মধ্যে আব্দুর রশিদ দাদার ঘটনা কিন্তু ছিল। আজকের এপিসোডে আব্দুর রশিদ দাদার সাথে ঘটে যাওয়া দুইটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের সবার কাছে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আব্দুর রশিদ দাদার বয়স বর্তমানে ৭৫ বছরের মতো হবে, আর ঘটনা যখন ঘটেছিল সেটা মুক্তিযুদ্ধেরও আগের। আর ওই সময়ে ওনার বয়স ১৫ থেকে ১৭ বা এরকম হবে আর কি। আব্দুর রশিদ দাদা নিজেও আসলে এক্স্যাক্ট বলতে পারেন ওনার অ্যাকচুয়াল বয়স কত, কারণ আসলে ওনারা তো ওইভাবে হিসাব করে জন্মদিন বা সালগুলো মনে রাখতেন না। বর্তমান তার ভোটার আইডি কার্ড অনুযায়ী ৭৫-৭৬ বছরের মতো বয়স আর কি। তো যাই হোক, ওই সময় তো উনি একদম ডান পিঠে কিশোর ছিলেন। আর ওনার কিছু বন্ধুবান্ধব ছিল, তার মধ্যে এক বন্ধুর নাম ছিল হচ্ছে মনা, আর একজনের নাম ছিল আক্কাস। এই তিনজন কিন্তু সবসময় একসাথে থাকতেন। আর গ্রামের ডানপিটে কিশোরদের কিন্তু একটা কমন বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে শীতের সিজনে যখন স্পেশালি খেজুর গাছের রস সংগ্রহ করা হয়, তখন রাতের বেলা গিয়ে সেই রস চুরি করে খাওয়া। তো গ্রামে কিন্তু যারা কিশোর রয়েছেন তারা এই কাজটা, এই অপকর্মটা বেশ মজা করেই করে থাকেন। কেন বলছি, এর মধ্যে তারা একটা অন্য ধরনের আনন্দ পান। যদিও বা এটা যে খুব বড় ধরনের পাপ কাজ এই চিন্তা করে করেন না, তারা একটা আনন্দ নিয়েই এই অপকর্মটা করেন। তো এই ডান পিঠের স্বভাবটা কিন্তু অনেকের মধ্যেই আগে ছিল। এখন তো আসলে গাছগাছালি কমে গেছে, খেজুর গাছও কমে গেছে, যার ফলশ্রুতিতে সেই আগের সেই পরিবেশটা এখন আর নাই। খেজুর গাছের রসও আগের থেকে কমে গেছে। আগে কি হতো, খেজুর গাছে যখন হাঁড়ি পাতা হতো, সারা রাত ধরে হাঁড়ি পাতার পর দেখা যেত হাঁড়ির রস উপচে পড়ছে। আর এখন কি হয়, আধা হাঁড়ি রসও কিন্তু হয় না। তো যাই হোক, রসেরও আধিক্য ছিল, ঠিক তেমনি ডান পিঠে কিশোরদেরও আধিক্য ছিল, যারা পাল্লা দিয়ে রস চুরি করে খেত। তো ওনাদেরও কিন্তু এই বদ অভ্যাস ছিল। তো একবার কি হলো, রাতের বেলা তারা রস চুরি করবেন বলতে চুরি করে বাসায় আনবেন না, মানে ওখান থেকেই খেয়ে হাঁড়িটা আবার যথাস্থানে রেখে দেবেন আর কি। তো এই আব্দুর রশিদ দাদার বাড়ি থেকে তার অন্য দুই বন্ধুর বাড়ি অনেক দূরে ছিল, বিষয়টা এরকম না, পায়ে হেঁটে ১০ মিনিটের পথ। আর মনা এবং আক্কাসের বাড়ি আবার পাশাপাশি ছিল। তো আগে থেকেই তো কথা বলা ছিল। তো আব্দুর রশিদ দাদা রাতের বেলা ওই মনা এবং আক্কাসকে ডাকতে যাবেন। তো পরিকল্পনা ছিল রাত অনেক গভীর যখন থাকবে, মোটামুটি রাত ২টো-২.৫টা এই সময়, কারণ ওই সময় হাঁড়িতে রস একদম মানে টইটুম্বুর অবস্থা থাকে আর কি। আর ওনারা যেমন ডান পিঠে ছিলেন, সাহসীও ছিলেন মারাত্মক। ভয় ডর বলতে আসলে কী জিনিস সেটা ওনারা আসলে টেরই পেতেন না। তো যাই হোক, রাত যখন নেমে আসলো, পরিকল্পনা অনুযায়ী আব্দুর রশিদ দাদা অন্য দুইজনকে ডাকতে গেলেন। ডাকতে যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিকভাবেই তাদেরকে ডেকে হাঁটা শুরু করেছেন। তো ওই রাত্রে আকাশে চাঁদ থাকলেও কুয়াশা ছিল বেশ অনেক, ৩-৪ হাত দূরে কোনো কিছু ভালো করে বোঝা যাচ্ছিল না। যতদূর মনে পড়ে, আব্দুর রশিদ দাদা বলেছেন আর কি, তার যতটুকু স্মৃতি, সময়টা ছিল জানুয়ারি মাস। আর জানুয়ারি মাসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে।
আর ওই সময় তো গাছগাছালিও বেশি ছিল, ঠান্ডাও বেশি পড়তো, আর গ্রামে তো এমনিতেই ঠান্ডা একটু বেশি পড়ে। আর ওই সময় মুক্তিযুদ্ধের আগে ওই গ্রামে বাড়িঘর তো এরকম এত ঘনবসতি ছিল না, ওই সময় তো অনেক ফাঁকা ফাঁকা বাড়ি ছিল, একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো গভীর রাতে তো তিনজন হেঁটে চলছেন, চারদিকে ঝিঝি পোকার ডাক, আবার শেয়াল বন বিড়ালের ডাকও কিন্তু চারদিক থেকে ভেসে আসছে কিছু সময় পর পর। মানে এক ধরনের অন্যরকম পরিবেশ, এক ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছিল চারদিকে। আর তিনজন তো কোনো ভয় ডর ছাড়াই কাজ করে যাচ্ছেন, মানে এগিয়ে যাচ্ছেন। তো এইভাবে হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাগুলো পেরিয়ে গ্রামের শেষ দিকে একটা জায়গায় আসেন, ওখানে জোড়া খেজুর গাছ ছিল একটা। ওই খেজুর গাছের রস আবার খুব বেশি হতো আর কি। তো ওনারা ওই জোড়া খেজুর গাছ যেখানে, ওই জায়গার কাছে পৌঁছে যান। চারদিকে তো নীরবতা, আর চাঁদের আবছা আলো, কুয়াশা তো রয়েছেই, তবে খেজুর গাছের কাছে আসার পরেও মনে হচ্ছে যে কুয়াশাটা এইখানে কিছুটা কম। আব্দুর রশিদ দাদা বলেছেন ওরা যখন রওনা করেছিলেন তখন কুয়াশাটা কিন্তু বেশি ছিল, কিন্তু খেজুর গাছের ওখানে বেশ পরিষ্কার মনে হয় আর কি, আশেপাশে বেশ কিছুটা জায়গায় আর কি। পাশেই তাল গাছ রয়েছে, তাল গাছের কাছে আবার খেজুর গাছ রয়েছে। তো ওনারা যখন খেজুর গাছের কাছে আসেন তখন আব্দুর রশিদ দাদা আবার গাছে অন্য দুইজন থেকে ভালো মানে উঠতে পারতেন আর কি। তো আব্দুর রশিদ দাদার বন্ধুরা, এই যে মনা এবং আক্কাস, ওনারা কী করেছেন, আব্দুর রশিদ দাদাকেই গাছে উঠিয়ে দিয়েছেন, যে উনি উঠে গিয়ে ওই রসের যে হাঁড়ি বা ঠিলা বলে ওনার আঞ্চলিক ভাষায়, ওই ঠিলাটা দাদার নিচে নিয়ে আসবেন, তারপর তিনজন মিলে খাবেন। তারপর আবার আব্দুর রশিদ দাদা উপরে গিয়ে ওই ঠিলাটা বা হাঁড়িটা পেতে আসবেন। আব্দুর রশিদ দাদা তো ওই জোড়া খেজুর গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো দাদার বর্ণনা অনুযায়ী গাছ দুটো মোটামুটি বেশ ভালোই লম্বা ছিল। দাদা গাছে ওঠা শুরু করলেন, আর তার দুই বন্ধু মনা এবং আক্কাস ওরা নিচে দাঁড়িয়ে আছেন। তো দাদা গাছ বেয়ে উঠতে উঠতে একদম ওই গাছের মাথার দিকে ওই হাঁড়ির কাছে পৌঁছে গেলেন। এবার দাদা যখন ওই হাঁড়িতে হাত দেবেন তখন একটা জিনিস উনি খেয়াল করলেন, দেখলেন যে চোখের সামনে ওই হাঁড়ির পাশ ঘেঁষে একটা চিকন সুতার মতো কিছু একটা একবার সামনে আসছে আবার সরে যাচ্ছে, একবার সামনে আসছে আবার সরে যাচ্ছে। তো চিকন সুতার মতো জিনিসটা, এই জিনিসটা অন্য 8-10টা সুতার মতো স্বাভাবিক সুতা ছিল না। মনে হচ্ছে এই সুতাটা এমন যে এটার জীবন রয়েছে, এটা নড়াচড়া করছে, এটা মনে হচ্ছে এর মধ্যে স্নায়ু রয়েছে, এটা কোনো কিছু খুঁজছে, কোনো জায়গায় লাগলে হয়তোবা সেখান থেকে শুষে খেয়ে ফেলবে। যেমনটা মশা তার সুর শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্ত শুষে খায়, মনে হচ্ছে এটা একটা সুর জাতীয় কিছু, ওইটা এইখানে এসেছে। আর এই জিনিসটা সোনালি রঙের, বেশ চকচক চকচক করছিল, চাঁদের আলোতে এই জিনিসটা আরও বেশি জ্বলছিল। এই দৃশ্য দেখে দাদা প্রথম দিকে চিন্তা করেছেন যে অনেক সময় ওই যে ঘুড়ির সুতা কেটে যায়, ঘুড়ি আবার খেজুর গাছে বেঁধে থাকে, সেইটা সুতা এরকম হচ্ছে কিনা। কিন্তু না, সুতা তো এরকম কিলবিল করবে না, একটা মাত্র সুতা কিন্তু কিলবিল করছে, মনে হচ্ছে সামনে আসছে এবার পেছনে সরে যাচ্ছে। তখন দাদা একটু ভয় পান যে জিনিসটা আসলে কি। আর উনি নিচে ওনার দুই বন্ধু মনা এবং আক্কাসকে বলছেন যে এই তোরা কি কিছু দেখতে পাচ্ছিস, এই দেখ আমি কি যেন একটা দেখতেছি। তখন ওনারা আবার নিচ থেকে বলেন হ্যাঁ তাই তো, আমরাও তো দেখতেছি ওই সুতা, এই সুতা আবার কোত্থেকে আসলো রে। যেহেতু শীতের রাত, ওই সুতা কিছু দূর গিয়ে তো দেখা যাচ্ছে না যে ওইটার উৎসটা আসলে কোথায়, এই জন্য ওনারাও বলতে পারছেন না যে কোথায়, কারণ ওইটা কাছাকাছি জায়গায় একটু চকচকে ভাব থাকলেও দূরে তো অন্ধকার, ওইখানে তো আর আসলে ভাবে বোঝা যাচ্ছে না জিনিসটা কোত্থেকে আসছে। তখন দাদা কী করেন, আর ওই হাঁড়িটা পারেন না, উনি দ্রুত খেজুর গাছ থেকে নিচে নেমে আসেন। নিচে নেমে এসে বলেন যে আমার কাছে ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না, চল এখান থেকে চলে যাই, ওই তাল গাছের কাছে আর একটা খেজুর গাছ আছে, ওখানেও হাঁড়ি পাতা আছে, ওই জায়গাটাতে যাই। তো দাদা এবং তার দুই বন্ধু মনা এবং আক্কাস ওনারা দুজন ওই তাল গাছের দিকে যাওয়া শুরু করেছেন। তো তাল গাছের কাছাকাছি যখন গিয়েছেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখতে পান। ওনারা দেখতে পান এই বিশাল তাল গাছের মাথায় এক পা, আর তার থেকে দূরে যে আর একটা খেজুর গাছ রয়েছে, যেই খেজুর গাছের রস ওনারা আবার পাড়তে যাচ্ছেন, ওইখানে আর একটা পা দিয়ে একটা ভয়ঙ্কর দানবাকৃতির কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আর
তার শরীর থেকে এইরকম বেশ কিছু সুতোর মতো জিনিস বের হয়েছে, যেটা এরকম কিলবিল করছে। সেইটাই মূলত একটা ওই খেজুর গাছের কাছে গিয়েছিল। ওই জিনিসটার মাথা ছিল না, বুকের উপর দুটো চোখ এবং পেটের কাছে মুখ রয়েছে, এবং সেই মুখে বড় বড় দাঁত রয়েছে। আর বুকের উপর যে চোখ দুটো রয়েছে সে দুটো চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। আর এই রশিদ দাদা, মনা এবং আক্কাস দাদা, এই তিনজনের দিকেই ওই অবয়বটা তাকিয়ে আছে। এই তিনজন তো একদম ভয়ে জমে গিয়েছেন, নড়াচড়াও করতে পারছেন না। কিন্তু এমত অবস্থায় এই যে রশিদ দাদা, উনি বলছেন অন্য দুজনকে, মনা, আক্কাস, খবরদার দৌড় দিস না। আমি মুরব্বীদের মুখে শুনছি এই জিনিসটাই তাল গাছে থাকে, মাঝে মাঝে কেউ কেউ দেখে, তবে এই জিনিসটা কারো কোনো ক্ষতি করে না, তবে দৌড় দিলে কিন্তু ক্ষতি করতে পারে। দৌড় দেওয়া যাবে না, ঘুরে আস্তে করে হেঁটে চলে যাই, চল, আজকে আর রস খাওয়া যাবে না। তখন ওনারা কি করেছেন, উল্টো দিকে ঘুরে ওনারা হাঁটা ধরেছেন। তো ওনারা কিন্তু আসলে এরকম নামাজ রোজা করতেন না, আর মানে ওই সময় আসলে ওনাদের বয়স, কিশোর বয়স, তো ওইভাবে নামাজ রোজা শেখেনও নাই, আর দোয়া কালামও ওরকম জানতেন না। তো সাহসী ছিলেন বেশ। তো ওনারা কোনো দোয়া কালামও আসলে যেহেতু জানতেন না, পড়েন নাই, ওনারা উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে প্রথমে ওই যে মনা এবং আক্কাস, ওনাদের দুইজনের বাড়ির কাছে এই রশিদ দাদা এগিয়ে দিয়েছেন। এরপর আব্দুর রশিদ দাদা উনি নিজেই একা একা হেঁটে হেঁটে ওনার বাড়িতে চলে আসেন। এরপর বাকি রাত ঘুমিয়ে কাটিয়ে দেন। ওই দুই বন্ধুর একটু জ্বর হয়েছিল, কয়েকদিন পরে সেটা ঠিকও হয়ে যায়, ঝাড়ফুঁকও করতে হয়নি। কিন্তু এই আব্দুর রশিদ দাদার কোনো জ্বর বা অন্য ধরনের কোনো সমস্যাও হয়নি। আর এটার ফলে তাদের উপর যে কোনো কিছুর আসর করেছে বিষয়টা এরকমও না। তবে ওই এলাকাতে যারা ওই সময় মুরব্বীরা ছিলেন তারা বলেছেন তারাও বিভিন্ন সময় এই জিনিসটা দেখেছেন, তবে কারো কোনো ক্ষতি করেনি। মানে হঠাৎ করে চলার পথে দেখেছে, দেখলে কেউ কেউ অজ্ঞান হয়ে গেলেও তার উপর যে আসর করেছে বিষয়টা এরকম না। তবে কেউ মারাও যায়নি, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর ওখান থেকে মূলত ভয় পাওয়া লোকের অভাব নাই, তবে মারা গিয়েছে এমনটা আসলে শোনা যায়নি। আর বহু বছর ধরে ওই জিনটা ওখানেই রয়েছে। স্থানীয়ভাবে ওই জিনটাকে ব্রহ্মদৈত্য জিন বলা হয়, যদিও বা ব্রহ্মদৈত্য জিনের সাথে এই জিনের আসলে অনেক পার্থক্য রয়েছে। সাধারণত ব্রহ্মদৈত্য জিন আমরা দেখতে পাই শ্মশান বা এই টাইপের জায়গাগুলোতে থাকে। সাধারণত তাল গাছে ব্রহ্মদৈত্য জিন থাকলেও ব্রহ্মদৈত্য জিনগুলোর যে বৈশিষ্ট্য সেটার সাথে এটা মেলে না। আর এগুলোকে মূলত আমরা স্থানীয় ভাষায় কল্লা কাটা দেও, স্কন্ধ কাটা, নীলকণ্ঠে এগুলো বলে থাকি। আসলে স্থানীয়ভাবে তো অনেকে বিভিন্ন ধরনের শব্দ চয়ন করেন, সেই কারণেই হয়তোবা এই জিনটার নাম তারা দিয়েছিলেন ব্রহ্মদৈত্য জিন। তো যাই হোক, এই যে আব্দুর রশিদ দাদা উনি কিন্তু এখনও ভালো আছেন, সুস্থ আছেন, আর এখনও কিন্তু নিজের হাতে ওনার ক্ষেতে ধান রোপণ করেন। এখনও কিন্তু উনি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করছেন। ওনার আগের ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম, তাহমিদ কিন্তু ওনার কাছে গিয়েছে এই ঘটনা শুনিয়েছিলেন এবং উনি খুব খুশি হয়েছিলেন, যার ফলশ্রুতিতে উনি আরও ঘটনা, ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তো রয়েছে ওনার দীর্ঘ এই জীবনে, সেই সাথে ওনার পরিচিত তো অনেকে রয়েছেন, তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু তাহমিদ ভাইকে উনি জানাচ্ছেন। এবার ওনার এই ঘটনা আমাদের এত লক্ষ লক্ষ লিসেনাররা শুনছেন, এটা জেনেও উনি খুব পছন্দ করেছেন। আশা করছি আব্দুর রশিদ দাদার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের আফনান দ্য ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য উনি এরকম আরও সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন তাহমিদ ভাইয়ের মাধ্যম দিয়ে। তবে কালের বিবর্তনে আব্দুর রশিদ দাদার সেই দুই বন্ধু, এই যে মনা এবং আক্কাস, ওনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। আব্দুর রশিদ দাদার হায়াত আল্লাহ তাআলা আরও দারাজ করে দিন, আরও বৃদ্ধি করুন। উনি সুস্থতার সাথে আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকুন, আমাদেরকে ঘটনা পাঠিয়ে যান, এই কামনা করি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব তাহমিদের পাঠানো দ্বিতীয় ঘটনায়। আমি বলেছি দ্বিতীয় ঘটনাটিও আব্দুর রশিদ দাদার,
এই ঘটনার সময়কাল কিন্তু 90-এর দশকের কোনো একটা সময় হবে। উনি এক্স্যাক্ট সালটা আসলে এরকম করে বলতে পারেন নাই। তো দাদা কি করতেন, উনি কিন্তু মৃত লাশ গোসল করাতেন। আর একটা মানুষ 30 বছরেরও বেশি সময় ধরে গ্রামে লাশ গোসল করান, তাহলে তার সাথে তো ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই ঘটনাটিও ওই লাশ গোসল করিয়ে আসার সময়ের ঘটনা। তো 90-এর দশকের কোনো একটা দিনে আব্দুর রশিদ দাদা লাশ গোসল করাতে যান। তো উনি পরন্ত বিকেলবেলা ওই লাশ গোসল করার জন্য বাসা থেকে রওনা করেছেন। তো গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি মেঠো পথ বেয়ে বেয়ে যেতে যেতে একটা বড়, এটাকে তাল ভিটা বলে, তাল ভিটা পরে পথে, তো ওই দিক দিয়ে গিয়েছেন। তো তিনি গিয়ে সন্ধ্যার দিকে ওই যেই মৃত বাড়ি সেখানে পৌঁছান। তারপর তিনি তার মতো করে লাশকে ঘরের বাইরে নামিয়ে লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে ঠিক যেভাবে শেষ বিদায় দেওয়ার জন্য যা যা করার দরকার তিনি সেটাই করেন। আর এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হয়ে আসলো, দাফন কাফনও হয়ে যায় জানাজা হয়ে। উনি সব কিছু শেষ করেই যখন রওনা দিবেন তখন রাত বেজে যায় আনুমানিক 11টা সাড়ে 11টার মতো। আর 90-এর দশকে এই গ্রামগুলোতে রাত 11টা সাড়ে 11টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে, আশেপাশে কোনো মানুষজন নাই। তো দাদা রওনা করেছেন বাড়ির পথে। আর আমরা তো আগে বলেছি আব্দুর রশিদ দাদা তো ছোটোবেলা থেকেই অনেক সাহসী মানুষ একজন। তো উনি হাঁটা ধরলেন মৃত বাড়ি থেকে তখনকার মতো বিদায় নিয়ে। হাঁটতে হাঁটতে মৃত বাড়ি ছাড়িয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছেন। রাস্তাঘাটে মানুষজন তো দূরের কথা, একটা শেয়াল কুকুরের সাথেও ওনার দেখা হয়নি, এমনকি তাদের কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদের আলো বেরিয়ে এসেছে মেঘমালার ভেতর দিয়ে। আকাশে মেঘ ছিল, মাঝে মাঝে চাঁদ ঢেকে যাচ্ছে, বের হচ্ছে চাঁদ, এরকম আর কি অবস্থা। তো সেই আলোতে দাদা তার মতো করে এগিয়ে চলছেন। হাতে আসলে ওনার কোনো টর্চ লাইট ছিল না ওই সময়। তো এভাবে বেশ কিছু দূর উনি এগিয়ে আসলেন। এতক্ষণে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। উনি যখন সেই তাল ভিটার কাছে চলে আসছেন তখন মূলত এই ঘটনার সূত্রপাত। বলা বাহুল্য যে এই মেঠো পথ ধরে যে রাস্তাটা তার বাড়ি দিকে গেছে ঠিক সেই রাস্তাটি আবার ওই তাল ভিটার মধ্যখান দিয়ে চলে গেছে, মানে ডানে বায়ে দুই পাশেই তাল ভিটা। আর দাদাকে যেতে হলে ওই গভীর রাতে তাল ভিটার ভিতর দিয়েই যেতে হবে। উনি কিন্তু জানতেন যে এই তাল ভিটায় অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটেছে। তো দাদা বুকের সাহস রেখে এগিয়ে চলেন তাল ভিটার রাস্তা দিয়ে। তিনি যখন তাল ভিটার মাঝখান বরাবর আসলেন তখন তিনি দেখলেন ওই তাল ভিটার মাঝখান দিয়ে যে পথ, ওই পথের ঠিক পাশে একটা তাল গাছ, আর ওই গাছের সাথে হেলান দিয়ে কালো একটা অবয়ব বসে আছে আর গো গো শব্দ করছে, আর তার মুখটা কিছু একটা দিয়ে ঢাকা মনে হচ্ছে। উনি বুঝতে পারলেন যে এই অবয়বটা মূলত ঘুমাচ্ছে। মূলত তার ঘুমানোর ফলে এক ধরনের নাক ডাকার শব্দ, ওই শব্দটা হচ্ছে। তার মুখটা ঢাকা হলেও এই অবয়বটার সাইজে ছিল অনেক বড়, আর হাত পা দেখেই মনে হচ্ছে এটা একটা দানব আকৃতির একটা হাত পা। মানে একটা মানুষের আকার যদি স্বাভাবিক মানুষের আকার থেকেও 20 গুণ বড় হয় সেটা কেমন হবে, ঠিক ওই রকম। তো দাদা এই জিনিসটা দেখে বুঝতে পারলেন যে দৌড় দিলে এই জিনিসটা ঘুম থেকে উঠে যেতে পারে, শব্দ হতে পারে। আস্তে আস্তে পা টিপে 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 এই জায়গাটা পার হতে হবে। পরে একটা নিরাপদ দূরত্বে গেলে ওইখান থেকে উনি দৌড় দিবেন। আর উনি এটাও জানতেন যে এই টাইপের জিনিসগুলো অধিকাংশ সময় মানুষের ঘাড় মটকে দেয়। আর আরেকটা জিনিস করে যে এরা যদি বুঝতে পারে যে মানুষ দৌড় দিয়েছে, পেছন থেকে এমন এক ধরনের শব্দ সৃষ্টি করে যার ফলশ্রুতিতে সে যদি দোয়া দুরুদ পড়ে দোয়া দুরুদ পড়া ভুলে যায়। আর ভুলে গেলে যে অবস্থাটা হবে সেটা হলো তখন এই অবয়বটা তার উপর আক্রমণ করতে পারে। তো উনি তো পা টিপে টিপে আস্তে 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 ওই জিনিসটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছেন। তো উনি এগিয়ে যাচ্ছেন, একবার সামনে তাকান আর ডান পাশে ওনার ওনার যেই পাশটাতে ওই অভাবটা ছিল ওই অভাবটার দিকে তাকাচ্ছেন ওইটা উঠে গেল কিনা। তো আস্তে আস্তে ওই জিনিসটা যেখানে শুয়েছিল বা হেলান দিয়ে ঘুমিয়েছিল উনি ক্রস করে চলে গিয়েছেন, কিন্তু ওরকম গো গো শব্দ, নাক ডাকানো শব্দ হচ্ছে। উনি চিন্তা করে যাক বাবা বাঁচলাম, ওইটা ঘুমাচ্ছে, এখন দেই একটা দৌড়।
তো উনি যখন দৌড় দেবেন কেবল হঠাৎ করে পিছন থেকে ধাপ 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 এরকম পায়ের আওয়াজ শোনা যায়। এখন যে সে শব্দ নাই, মনে হচ্ছিল যে ভূমিকম্প ওখানে হচ্ছে। একসাথে 20-25টা হাতি যদি মাটির উপর লাফানো শুরু করে এবং পা দিয়ে মাটির উপর আঘাত করতে থাকে, কেমন মনে হবে ওই রকম শব্দ হচ্ছে। দাদা বুঝতে পারলেন যে এই অবয়বটা এখন বুঝে গেছে যে আমি ওকে ক্রস করে ফেলছি। এখন এই শব্দ করছে যাতে করে আমি কোনো দোয়া দুরুদ পড়লেও যেন সেটা ভুলে যাই। এখন দাদা তো তখন শিশুবেলায় বা কৈশোর বয়সে উনি নামাজ কালাম না পড়লেও পরবর্তীতে তো উনি নামাজ কালাম বা দোয়া দুরুদ উনি সবই শিখেছেন, পড়েছেন, যেটা এখনও করেন উনি। তো উনি তো দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে উনি দিয়েছেন এক দৌড়। দাদা চিন্তা করছেন যে এখন কোনোভাবেই হুঁশ হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা করে সাহস ধরে রাখতে হবে। আর উনি চিন্তা করছেন এই বুঝিয়ে এসে ওনার ঘাড়ের এখানে খপ করে ধরে আর ঘাটটা মটকে দেয়। কারণ ওই ধূপ উনি যতই আগাচ্ছিলেন ওই ধূপ ধাপ আওয়াজটাও কিন্তু ওনার সাথে সাথে আসছিল, এমন একটা অবস্থা। তাহলে ভয় লাগাটাই কি স্বাভাবিক নয়? তো দাদা তো দৌড় দিয়েছেন, দোয়া দুরুদ পড়ছেন, আল্লাহর নাম নিচ্ছেন। এটা করতে 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 করতেই উনি ওনার বাড়িতে চলেও আসেন। বাড়িতে এসে তো ডাকাডাকি শুরু করে দিয়েছেন যে এই কে কোথায় আসো, বের হও বের হও। তো বাড়ির লোকজন বের হয়ে আসছে। বের হয়ে আসার পর বলেন যে এই ঘটনা, আমি তো এই আসার সময় এই জিনিসটা দেখছি। আর যেহেতু উনি লাশ গোসল করিয়ে এসেছিলেন, তখন পরিবারের কয়েকজনকে বললেন যে পানি গরম করো, গোসল করে তারপর ঘরে ঢুকি। এমনিতেও গ্রামে একটা কথা প্রচলিত আছে যে বাইরে থেকে ভয় পেয়ে আসলে হালকা গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। আর তাছাড়া উনি এমনিতে তো লাশ গোসল করিয়ে আসছিলেন, ওইখান থেকে তো গোসল করার সুযোগ পান নাই। তো যার ফলশ্রুতিতে উনি গোসল এমনিতেও করতেন। তো উনি গোসল করে তারপরে ঘরে ঢোকেন। আর এই ঘটনার পর কিন্তু দাদার কোনো জ্বর আসে নাই বা অসুস্থ হয়েছেন, বিষয়টা এরকমও না। অ্যাজ ইউজুয়াল উনি স্বাভাবিকই ছিলেন। তো আব্দুর রশিদ দাদা আমাদের এই যে দুটো ঘটনা যেটা আমরা বললাম, এটাও হয়তো বা ইনশাল্লাহ উনি শুনবেন। শোনার পর আশা করছি উনি খুশি হবেন এবং আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। তো প্রিয় লিসেনার্স, এভাবেই আপনাদের কাছ থেকে আমাদের সেই গ্রামের সোদা মাটির গন্ধ লেগে আছে সেই ঘটনাগুলো আমরা বেশি বেশি করে চাই। আর আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে রয়েছেন, ওইখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা কিন্তু পাঠাতে ভুলবেন না। আর আপনাদের জানা দেশে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। আপনারা যেই ঘটনা পাঠাতে চান না কেন অবশ্যই ইমেল করে ঘটনা পাঠাতে হবে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandaharworldbd@gmail.com। স্পেলিংটা আমি বলছি AFNANTHEHORRORWORLDBD, afnandaharworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোড কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনও জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, আর ফেসবুক গ্রুপে কমেন্ট এবং পোস্ট দুটোই করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রশিদ দাদাকে, আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,